এই নিউজটা দেখে অনেকে হাহারিয়ে দিলেও আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি। এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাহারি একটা ইস্যু বিষয়টা তা না। এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইনগুলো আছে, এরা প্রত্যেকে টার্গেটেড এবং কি এটা এরা নিজেরাও বোঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সরে গেলে খুব সহজেই এদের জীবনও যেতে পারে। এটা কিন্তু আসলেই বাস্তব এবং আমরা যখন নিউজটি করছি অলরেডি আপনার এরকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে এসেছে। দৈনিক আমার দেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে সেই তথ্য অনুযায়ী ঘটনা কিন্তু সত্যর মতোই। দর্শক, সাম্প্রতিক সময়ে আমাদের একজন গ্যাংস্টার সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন, সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ আরো কয়েকজন সেনাবাহিনীর হাতে রিমান্ডে আছে। রিমান্ড থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। বলা হচ্ছে যে 2023 সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং ডিআইজি মনিরুল ইসলাম সরাসরি সুব্রতের সাথে দেখা করেছিলেন। পরিকল্পনা ছিল জনাব তারেক রহমানকে লন্ডনে গিয়া হত্যার পরিকল্পনা। কিন্তু সরকারি প্রেক্ষাপট পরিবর্তনের পর, এই সরকার পতনের পর মিশন পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন যাবৎ সুব্রত বাইন এবং তার বাহিনীকে প্রস্তুত করছিল সার্জিস হাসনাত সহ আরো বেশ কিছু উচ্চ কিলিং মিশন নিয়ে। অলরেডি এখানে আমরা যতটুকু তথ্য দেখছি যে যদি সুব্রত সফল হতো তাহলে জনাব তারেক রহমানকে হত্যা যদি সফল হতো তাহলে সুব্রত বাইনকে মেরে ফেলা হইতো। সার্জিস এবং হাসনাতকে হত্যায় সফল হলেও তাকে মেরে ফেলা হতো, এমনটাই বক্তব্য। আর এই মিশনের জন্য তাকে স্নাইপার প্রশিক্ষণ, রাইফেল ব্যবহারের কৌশল এবং টার্গেট শনাক্ত করে গুলি চালানোর সক্ষম করে গড়ে তোলা হয়। এবং তার সাথে থাকা স্যাটেলাইট ফোন, এটাও কিন্তু একটা প্রশ্ন তুলেছে। এমনকি পাকিস্তানি পাসপোর্টে তাকে লন্ডন পাঠানোর পরিকল্পনা ছিল। 2025 সালের মে মাসে যখন সে আটক হয় তখন এখানে আবার নতুন তথ্য আসছে যে রিমান্ডে দেওয়া সুব্রত বাইনের তথ্য অনুযায়ী তার দলটি রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল, যার মধ্যে বিএনপি, জামাত এবং নবগঠিত এনসিপির নেতারা ছিলেন। আর টার্গেট ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরো অনেকে। অলরেডি অস্ত্র আনা হয়েছে নাকি সীমান্ত দিয়ে, আর তা পৌঁছে দেওয়া হতো রাজধানীর বিভিন্ন জায়গায়। মগবাজার, গুলশান, শাহবাগ, বাড্ডা প্রভৃতি স্থানে সন্ত্রাসী চক্রের হাতে। বাইনের দেওয়া তথ্য অনুযায়ী এই মিশনের পিছনে ক্ষমতাসীন দলের কিছু নিষিদ্ধ ঘোষিত উচ্চ পর্যায়ের নেতাদের সম্পৃক্ততা ছিল। তিনি দাবি করেন এসব হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনা করা হচ্ছিল। এখন এই খবরগুলো গণমাধ্যমে যখন আসে, বাংলাদেশের মানুষের গণমাধ্যমেরও এটা হয় আর কি, যে ধরেন সবসময় একজন সন্ত্রাসী ধরা খাইলে বিপরীত দল নিয়ে কথাবার্তা আসে, আবার খবরগুলো চমকপ্রদ হয়। বাট আমি কিন্তু এটা বিশ্বাস করি, যদি ধরেন সুব্রত বাইন প্রকৃতপক্ষে রয়ের অ্যাপয়েন্টেড হয়, সে নাকি স্বীকার করছে তার অ্যাপয়েন্ট করছে, ট্রেনিং করছে, তো সেই অনুযায়ী সার্জিস, হাসনাত এবং এনসিপির প্রথম সারির কয়েকজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছেলে পেলে বিভিন্ন সময় এরা কিন্তু ঝামেলায় পড়বে, এটা বাস্তব। এদের এতদিন একটা ব্যাকআপ ছিল যে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো, বাট এখন রাইট নাও যে পর্যায়ে আছে এই পর্যায়ে আপনার মানে গ্যারান্টি নাই তো যে এদের আসলে শেল্টারটা কারা দিবে। ডক্টর ইউনূসের সরকার 19-20 হলেই এনসিপির জন্য কিন্তু আসলেই দুর্দিনে আসবে। শুধু এনসিপি না, মানে এদের যে বড় বড় নেতারা আছেন, তো এটাকে একবারে হালকা নেওয়ারও কিন্তু সুযোগ নেই। সাবধানে থাকা উচিত, সচেতন থাকা উচিত। ভালো থাকুন। দেখেন, আমরা ছোট মানুষ, ছোট ছোট কথা বলি, বাট মাঝে মাঝে কিন্তু বড় বড় বিষয় বিশ্লেষণ করে ফেলি। তা আমরা যখন বিশ্লেষণ করি তখন মনে হয় না, আরে কিসের, বলার জন্য বলে আর কি। কিন্তু যখন বিবিসির মতন কি বলা হয় যে বিশ্লেষকরা আমাদের কথাগুলো পরবর্তী সময় এসে বলে, তখন নিজের বিশ্লেষণের প্রতিও কনফিডেন্স আসে। তবে আমরা কোন দলের পেইড এজেন্ট না। অনেকে বলেন অমুক দলের দালাল, দালাল কিন্তু দালাল চিনে, এটা মাথায় রাখতে হবে। ভালো মানুষ দালাল চিনে না। আচ্ছা, যাই হোক, কথা বলছি যে একটা অলিখিত যুদ্ধ শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা তিনি শুরু করে দিচ্ছেন। আমি বরাবরই বলি এই কথাগুলোর জন্য আমারে বলেন তুই বিএনপির পেইড এজেন্ট বা বিএনপির পক্ষ থেকে টাকা খাইছস। আমার কথা হচ্ছে যে নির্বাচন তো দিবেনি, তো তফসিলটা কবে হবে, নির্বাচনটা কবে হবে, এই দুইটা জিনিসের নামে হচ্ছে সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ যেটা
বিএনপির দাবি করছে যে আপনি স্পষ্ট করেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কাকতালীয়ভাবে স্পষ্ট করছেন না। আর সেখান থেকেই বিএনপি আস্থা রাখতে পারতেছে না যে এই সরকার আসলে গিয়ে যদি মুখ দিয়ে একটা তারিখ বলে তাহলে ডক্টর ইউনূস একটা জায়গায় আটকাই যাবেন। তিনি আটকাইতে চাচ্ছেন না, এটা মনে করছে বিএনপি, এবং এখানে এনসিপি সহ নানান ইস্যুতে তাদের বিভিন্ন বক্তব্য আসছে। গতকালকে জনাব তারেক রহমান যখন একদিকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, বিবিসি সহ রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন যে জনাব তারেক রহমান এটা আলটিমেটাম দিয়েছেন। ইভেন বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, সালাউদ্দিন সাহেব বলছেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা বিষয়টা দুঃখজনক, কিন্তু আমাদের কিছু করার নাই। সরকার যদি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না দেয় তাহলে আমরা আন্দোলনে নামবো, এবং জনাব তারেক রহমান ডিসেম্বরে নির্বাচনের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুত হবার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন বিএনপির বক্তব্য স্ট্রেইট ঈদের পর আন্দোলন হবে। এই যখন অবস্থা, তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোথায় আছেন এই মুহূর্তে? আমি যখন নিউজটি করছি, টোকিওর ইম্পেরিয়াল হোটেলে তিনি অবস্থান করছেন। সেখানে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। তো সাক্ষাৎ করতে যাওয়ার পর তিনি বলছেন আগামী বছর জুনের মধ্যেই দেশে সাধারণ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অধ্যাপক ইউনূস 6 মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ডক্টর ইউনূস জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারো আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেন। ঘুরে ফিরে তারা কিন্তু নির্বাচনের কথাই বারবার বলছে।